রাজস্থানের মরুভূমির তপ্ত বালুর মাঝে হঠাৎই অচল হয়ে গেল ভারতীয় সেনার প্রায় ১০০ কোটি টাকার এক বিশাল যুদ্ধ ট্যাঙ্ক। অভিজ্ঞ ও দক্ষ ইঞ্জিনিয়াররাও যখন একে একে হাল ছেড়ে দিয়েছেন, ঠিক সেই সময় ছাগল চড়াতে আসা এক গরিব ছেলের স্পর্শে ট্যাঙ্কটি যেন জাদুর মতন আবার চালু হয়ে গেল। এরপর যা ঘটেছিল তা জানলে সত্যি একজন ভারতীয় হিসেবে আপনার গর্বে বুক ভরে উঠবে। সেই সাধারণ ছেলেটি রাতারাতি হয়ে উঠেছিল প্রত্যেক ভারতবাসীর চোখের মণি। এই অবিশ্বাস্য ঘটনাটি পুরো জানতে হলে আমাদের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তারই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে নিচের কমেন্ট বক্সে একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। রাজস্থানের রুক্ষ মরুভূমির পাশে অবস্থিত একটি ছোট্ট গ্রাম, যেখানে জীবন মানে প্রতিদিন নতুন করে বেঁচে থাকার লড়াই। গ্রামটির অধিকাংশ ঘর মাটির তৈরি, দেওয়ালে ফাটল, ছাদে খড় আর শুকনো ডালপালা দিয়ে ছাউনো। মরুভূমির ঝড় আর রোদের সঙ্গে যুদ্ধ করে টিকে আছে ঘরগুলি। এই গ্রামের একেবারে শেষ প্রান্তে অবস্থিত একটি ছোট্ট ঘরে বাস করে ১৪ বছরের বিষ্ণু। রোদে পুড়ে তার গায়ের রং তামাটে হয়ে গেছে, কিন্তু তার চোখে আছে অদম্য কৌতূহল আর এক ধরনের নীরব আত্মবিশ্বাস, যা তার বয়সের তুলনায় অনেক বেশি পরিণত। বিষ্ণুর বাবা রামপ্রতাপ ছিলেন এই গ্রামের ভরসার নাম। গ্রামের মোড়ে তার একটি ছোট্ট গ্যারেজ ছিল, যদিও গ্যারেজ বলাটা একটু বেশি হয়ে যাবে। একটি বিশাল নিম গাছের নিচে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা পুরনো টায়ার, জংধরা নাট বল্টু, ভাঙা পিস্টন আর চারপাশে ছড়ানো পোড়া মোবিলের গন্ধমাখা একখণ্ড খোলা জায়গা। কিন্তু এই সামান্য জায়গাটাই ছিল রামপ্রতাপের জগৎ, আর সেই জগতের নীরব ছাত্র ছিল বিষ্ণু। প্রতিদিন ভোরের আলো ফোটার আগেই বিষ্ণুর দিন শুরু হতো। দূরের মন্দির থেকে ভেসে আসা ভজনের সুরে তার ঘুম ভাঙত। তারপর মায়ের সঙ্গে হাতে হাতে ঘরের কাজগুলো করত। এই রুক্ষ অঞ্চলে চাষবাস প্রায় নেই বললেই চলে, তাই এই ছাগলের পালই ছিল তাদের সংসারের মূল ভরসা। সতীদেবী খুব ভোরে উঠে ছাগলগুলোর খাবার জোগাড় করতেন, আর স্কুলে যাওয়ার আগে বিষ্ণুর কাজ ছিল সেগুলোকে নিয়ে মরুভূমির দিকে বেরিয়ে পড়া। স্কুল ছুটির দিনগুলোতে বিষ্ণুর সবচেয়ে প্রিয় জায়গা ছিল বাবার গ্যারেজ। রামপ্রতাপ যখন পুরনো কোনো ডিজেল ইঞ্জিনের পিস্টন খুলতেন বা তেলের লাইন পরিষ্কার করতেন, বিষ্ণু তখন পলকহীন চোখে তাকিয়ে থাকত। সে প্রশ্ন করত, বাবা, এই তেলটা ইঞ্জিনের ভিতর গেলেই আগুন ধরে কেন? কেন কালো ধোঁয়া বের হয় যখন গাড়িটা জোরে চলে? রামপ্রতাপ মুচকি হেসে বলতেন, আরে বাবা, ইঞ্জিন হলো মানুষের শরীরের মতন, ও যেমন খায় তেমন ওকে শ্বাসও নিতে হয়। তেল হলো ওর খাবার, আর বাতাস হলো ওর শ্বাস। এই দুটোর একটা কম বেশি হলেই ইঞ্জিন হাঁপিয়ে ওঠে, আর তখনই ওই কালো ধোঁয়াটা বের হয়। বাবার এই সাধারণ কথাগুলো বিষ্ণুর কিশোর মনে এক গভীর ছাপ ফেলেছিল। সে বুঝতো যন্ত্র কথা বলতে পারে না ঠিকই, কিন্তু তার আওয়াজ আর ধোঁয়া দেখে বুঝে নিতে হয় তার কষ্টটা কোথায়। সেই দিনটা ছিল রবিবার। স্কুল ছুটি থাকায় বিষ্ণু আজ ছাগলগুলোকে চড়াতে নিয়ে যাবে। তার মা সতীদেবী তার পুরনো গামছায় কয়েকটা মোটা বাজরার রুটি আর একটু লঙ্কার আচার বেঁধে দিয়ে বললেন, বিষ্ণু, আজ বড্ড রোদ, ছাগলগুলোকে নিয়ে উত্তরের দিকে সেই পাথুরে এলাকাটায় যা। ওদিকে কিছু ঝোপঝাড় আছে, ছাগলগুলো ছায়া পাবে আর একটু ঘাসও পাবে। বিষ্ণু তার লম্বা লাঠিটা হাতে নিয়ে ছাগলগুলোকে নিয়ে রওনা দিল। গ্রাম ছাড়িয়ে সে যখন গভীর মরুভূমির দিকে যাচ্ছিল, তখন তার চারপাশে কেবল নীরবতা। মাঝে মাঝে শুধু ছাগলের গলার ঘন্টির শব্দ আর তার নিজের পায়ের নিচে বালির মচমচ আওয়াজ। ঘণ্টাখানেক হাঁটার পর বিষ্ণু একটি ছোট্ট পাহাড়ের পাদদেশে পৌঁছালো। এখানে কিছু বাবলা গাছ আর ছোট্ট ছোট্ট কাঁটার ঝোপ রয়েছে। সে ছাগলগুলোকে ছেড়ে দিয়ে নিজে একটা বড় পাথরের আড়ালে বসলো। তার চোখ গেল সামনের দিগন্ত রেখা বরাবর প্রসারিত সেই মেঠো পথের দিকে, যে পথটা সোজা চলে গেছে ভারত পাকিস্তানের সীমান্তের চেকপোস্টের দিকে। এই পথ দিয়ে মাঝে মধ্যেই ভারতীয় সেনাবাহিনীর বড় বড় লরি আর জিপ যায়। দেশের প্রতি বিষ্ণুর এক অন্যরকম টান ছিল। সে ভাবত, ইস, সে যদি বড় হয়ে কোনো অফিসার হতে পারত,
তাহলে এই মরুভূমি পাহারা দিত। এসব কথা ভাবতে ভাবতেই সে হঠাৎ করে খেয়াল করে মাটির নিচে একটা মৃদু কম্পন। মরুভূমির নীরবতা ভেঙে এক গম্ভীর ঘর ঘর শব্দ ভেসে আসতে লাগলো তার কানে। বিষ্ণু উঠে দাঁড়ালো। সে বুঝতে পারল এটা কোনো সাধারণ লরির আওয়াজ নয়। ধুলোর বিশাল মেঘ উড়িয়ে দূরে 3টে অবয়ব দেখা গেল। কাছে আসতেই বিষ্ণু বিস্ময়ে হতবাক হয়ে গেল। এগুলো তো সাধারণ গাড়ি না, এগুলো ভারতীয় সেনাবাহিনীর বিশাল বিশাল ট্যাঙ্ক। বিষ্ণু আগে কখনো এত কাছ থেকে ট্যাঙ্ক দেখেনি। সে তার ছাগলগুলোর কথা ভুলে গিয়ে পাহাড়ের ঢাল বেয়ে নিচে নেমে এলো একটু ভালো করে দেখার জন্য। ট্যাঙ্কগুলো যখন তার কাছাকাছি এলো, বিষ্ণু একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলো। মাঝখানের ট্যাঙ্কটি থেকে প্রচুর পরিমাণে মিশমিশে কালো ধোঁয়া বের হচ্ছে। শুধু তাই নয়, ট্যাঙ্কের ইঞ্জিনের শব্দটা একদম ছন্দহীন, ঠিক যেমন তার বাবার গ্যারেজে আসা কোনো পুরনো ট্যাঙ্কের ইঞ্জিন খারাপ হওয়ার আগে বিকট শব্দ করে, ঠিক তেমনই। হঠাৎই সেই দানবীয় ট্যাঙ্কটি থেকে একটি খড়খড়ে ধাতব শব্দ হলো, যেন ভিতরে কোনো কিছু ভেঙে গুঁড়িয়ে গেছে। আর সাথে সাথেই একটা ঝাঁকুনি দিয়ে বিশাল ট্যাঙ্কটি থেমে গেল। মরুভূমির ওই উত্তপ্ত বালির ওপর স্থির হয়ে গেল ভারতের 100 কোটি টাকার প্রতিরক্ষার সরঞ্জাম। পিছনের এবং সামনের ট্যাঙ্ক দুটিও সাথে সাথে দাঁড়িয়ে পড়ল। ভিতর থেকে সশস্ত্র সেনারা লাফিয়ে নিচে নামলেন। বিষ্ণু দেখল সেনাদের মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করছে। তারা দ্রুত ট্যাঙ্কের পিছনে ইঞ্জিনের কভারটা খোলার চেষ্টা করছেন। তপ্ত ইঞ্জিনের ভিতর থেকে গরম হাওয়া আর পোড়া মোবিলের গন্ধ বের হচ্ছে। অফিসাররা নিজেদের মধ্যে রেডিওতে কথা বলাবলি করছেন। তাদের কণ্ঠস্বরে উদ্বেগের ছাপ স্পষ্ট, কারণ এই ফাঁকা মরুভূমিতে এভাবে ট্যাঙ্ক বিকল হয়ে যাওয়া মানে শত্রুপক্ষের নজরে পড়ার ঝুঁকি। বিষ্ণু দূর থেকে সব দেখছিল। তার কিশোর মনে কৌতূহল আর ভয় দুটোই কাজ করছিল। কিন্তু তার চোখের সামনে যখন সেনারা বারবার ভুল জায়গায় হাত দিচ্ছিলেন, তখন তার ভিতরে বাবার সেই শিক্ষাটা মাথাচাড়া দিয়ে উঠল। সে দেখল মেকানিকরা তেলের ট্যাঙ্ক আর পিস্টন নিয়ে ব্যস্ত, অথচ ধোঁয়ার রং দেখে বিষ্ণু বুঝতে পারছিল সমস্যাটা আসলে বাতাসের প্রবাহে। সে বিড়বিড় করে বলল, ওরা ভুল করছে, এয়ার ফিল্টারটার জ্যাম আছে, তাই ইঞ্জিনটা অক্সিজেন পাচ্ছে না। বিষ্ণু সাহস সঞ্চয় করে আস্তে আস্তে সেনাদের দিকে এগোতে লাগলো। একজন পাহারা দেওয়া জওয়ান বন্দুক উঁচিয়ে তাকে থামিয়ে দিল এবং কর্কশ্বরে বলল, এই ছেলে, এদিকে এসো না, দূরে যাও, এটা বিপজ্জনক এলাকা। বিষ্ণু ভয় না পেয়ে শান্ত গলায় বলল, স্যার, আমি সাহায্য করতে পারি, আমি জানি এই গাড়িটা কেন বন্ধ হয়েছে। জওয়ানটি অবাক হয়ে তার দিকে তাকালো। তামাটে রঙের একটা ছেলে, যার গায়ে ময়লা জামা আর হাতে একটা ছাগল তাড়ানোর লাঠি, সে কিনা বলছে ট্যাঙ্ক ঠিক করে দেবে। জওয়ানটি তাকে ধমক দিতে যাচ্ছিলেন। ঠিক তখনই সেখানকার কমান্ডিং অফিসার কর্নেল বিক্রম সিং এগিয়ে এলেন। তিনি ছেলেটির চোখে আত্মবিশ্বাস দেখে থমকে দাঁড়ালেন। তিনি মেকানিকদের জিজ্ঞেস করলেন, কি অবস্থা? মেকানিকরা হতাশ হয়ে মাথা নাড়ল। তারা বলল, স্যার, মনে হচ্ছে ফুয়েল ইনজেকশনে কোনো বড় ইন্টারনাল ড্যামেজ হয়েছে। এখানে বসে এটা ঠিক করা অসম্ভব। আমাদের বেস ক্যাম্প থেকে ক্রেন পাঠাতে হবে এটাকে টেনে নেওয়ার জন্য। কর্নেল বিক্রম চিন্তিত হয়ে পড়লেন। এমন সময় বিষ্ণু আবার সাহস করে বলল, সাহেব, তেলের লাইনে কোনো সমস্যা নেই, সমস্যাটা বাতাসের পথে, একবার আমাকে দেখতে দিন। কর্নেল বিক্রম হাসবেন নাকি অবাক হবেন বুঝতে পারলেন না। তিনি ভাবলেন, হারাবার তো কিছু নেই, ইঞ্জিনিয়াররা তো হাল ছেড়েই দিয়েছে, তাই একে একবার সুযোগ দিয়ে দেখি। তিনি জওয়ানকে বলেন, ওকে আসতে দাও। বিষ্ণু ধীর পায়ে সেই বিশাল লোহার দানবের কাছে এগিয়ে গেল। সে নিজের ছোট্ট হাত দুটো দিয়ে ইঞ্জিনের সেই অংশটি স্পর্শ করলো যেখান দিয়ে বাতাস ঢোকে। সে অনুভব করলো প্রচন্ড তাপ। সে মেকানিকদের দিকে তাকিয়ে বলল, দয়া করে আমাকে একটা স্ক্রুড্রাইভার দেবেন। সেনারা অবাক হয়ে একে অপরের দিকে তাকাতে লাগলো। এক গ্রাম্য কিশোর 100 কোটি টাকার ট্যাঙ্কে হাত দিচ্ছে, এ এক অভাবনীয় দৃশ্য। কিন্তু বিষ্ণুর হাত কাঁপছিল না। সে জানতো সে কি করছে। বিষ্ণু যখন ট্যাঙ্কের উপরে উঠে দাঁড়ালো, তখন চারপাশে সেনাদের চোখে এক অদ্ভুত কৌতূহল আর সংশয়। সূর্যের আলো ঠিকরে পড়ছিল ট্যাঙ্কের ইস্পাতের গায়ে, আর সেই তীব্র তাপে ইঞ্জিনের প্রতি যন্ত্রাংশ তখন আগুনের মতন গরম। কিন্তু বিষ্ণুর সেদিকে খেয়াল নেই। তার কানে তখন বাজছে বাবার সেই কথাগুলো। ইঞ্জিন যখন ধুঁকতে ধুঁকতে বন্ধ হয় আর কালো ধোঁয়া ছাড়ে,
তখন বুঝবি ওর নাকে কেউ আঙুল দিয়ে চেপে ধরেছে, ও শ্বাস নিতে পারছে না। মেকানিকরা অনিচ্ছা সত্ত্বেও বিষ্ণুকে তার প্রয়োজনীয় যন্ত্রপাতি এগিয়ে দিল। বিষ্ণু খুব সাবধানে ইঞ্জিনের এয়ার ইনটেক ম্যানিফোল্ডের কাছে বসল। সে দেখল রাজস্থানের এই অঞ্চলের বিশেষ এক ধরনের মিহি বালি আর ইঞ্জিন থেকে চুঁইয়ে পড়া মোবিল মিশে এক আঠালো কাদার মতন স্তর তৈরি করেছে। মরুভূমির প্রবল বাতাসে সেই বালি ঢুকে এয়ার ফিল্টারের জালিগুলোকে একদম সিল করে দিয়েছে। ওপর থেকে দেখলে মনে হয় সব ঠিক আছে, কিন্তু ইঞ্জিনের গভীর স্তরে বাতাস ঢোকার কোনো পথই আর অবশিষ্ট নেই। বিষ্ণু তার ছোট্ট হাত দিয়ে অত্যন্ত নিপুণভাবে একে একে স্ক্রুগুলো খুলতে লাগলো। মেকানিকরা অবাক হয়ে দেখছিলেন যে যন্ত্রাংশগুলো খুলতে তাদের হিমশিম খেতে হতো, বিষ্ণু যেন সেগুলোকে অক্ষরে অক্ষরে চেনে। সে স্ক্রুড্রাইভার দিয়ে আলতো করে চাপ দিয়ে জ্যাম হয়ে যাওয়া ভলভোটি বের করে আনলো। ভিতরটা বালিতে একদম ভর্তি হয়ে আছে। বিষ্ণু চিৎকার করে বলল, স্যার, একটু পরিষ্কার ডিজেল আর একটা শক্ত ব্রাশ হবে? কর্নেল বিক্রম সিং ইশারায় মেকানিকদের সাহায্য করতে বললেন। তারা দ্রুত সবকিছু এনে দিল। বিষ্ণু তার হাতের গামছাটি দিয়ে এবং ব্রাশ দিয়ে ঘষে ঘষে প্রতিটি ছিদ্র পরিষ্কার করলো। তার সারা শরীর ঘামে ভিজে গেছে, মুখমণ্ডলে কালচে মোবিলের দাগ, কিন্তু তার চোখে তখন এক আকাশ একাগ্রতা। প্রায় আধা ঘন্টার চেষ্টায় সে এয়ার সিস্টেমটা সম্পূর্ণ পরিষ্কার করে আবার আগের মতন সেট করে দিল। কাজ শেষ করে সে নিচে নেমে এলো এবং কর্নেলকে উদ্দেশ্য করে বলল, স্যার, এবার স্টার্ট দিয়ে দেখুন, আশা করছি ভারত মাতার এই ঘোড়া আবার দৌড়াবে। সেখানে উপস্থিত সকলেই তখন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। কমান্ডার ইশারায় ড্রাইভারকে ট্যাঙ্কের ভিতরে যেতে বললেন। ড্রাইভার ভিতরে গিয়ে ইগনিশন কি ঘোরালেন। প্রথমবার একটা মৃদু গোঙানি হলো। দ্বিতীয়বার চাবি ঘোরাতেই পুরো মরুভূমি কাঁপিয়ে এক বিকট গর্জনে স্টার্ট নিল সেই 100 কোটি টাকার ট্যাঙ্ক। কোনো কালো ধোঁয়া নেই, নেই কোনো খড়খড়ে শব্দ। একদম নতুনের মতন মসৃণভাবে গর্জে উঠল ইঞ্জিনটি। সেনারা আনন্দে চিৎকার করে উঠলেন। কর্নেল বিক্রম সিং অবিশ্বাস্যের দৃষ্টিতে তাকিয়ে রইলেন এই 13 বছরের কিশোরের দিকে। তিনি দ্রুত এগিয়ে এসে বিষ্ণুকে 2 হাতে পাজা কোলে করে ওপরে তুলে নিলেন। তার চোখে তখন জল আর মুখে গর্বের হাসি। তিনি বললেন, বেটা, তুই এত বড় অসাধ্য সাধন কিভাবে করলি? আজ তুই শুধু একটা ট্যাঙ্ক ঠিক করিসনি, তুই আমাদের সবার সম্মান বাঁচিয়েছিস। যে কাজ বড় বড় ইঞ্জিনিয়াররা করতে পারলো না, তুই তোর মেধা দিয়ে তা করে দেখালি। কিছুক্ষণের মধ্যেই খবরটি রেডিওর মাধ্যমে হেডকোয়ার্টারে পৌঁছে গেল। ট্যাঙ্কগুলো আবার সারিবদ্ধভাবে তাদের গন্তব্যের দিকে রওনা দিল। কিন্তু কর্নেল বিক্রম সিং বিষ্ণুকে সাথে নিয়ে তার জিপে উঠলেন। তিনি চাইলেন এই হীরের টুকরো ছেলেটি বাবা মায়ের সাথে দেখা করতে। বিষ্ণু ছাগলগুলো অন্য জওয়ানরা সাবধানে তাদের বাড়িতে পৌঁছে দিল। বিষ্ণুর বাড়ির সামনে যখন সেনার জিপটি থামলো, তখন পুরো গ্রাম সেখানে ভেঙে পড়েছে। গ্রামের মানুষ ভাবছিল বিষ্ণু হয়তো কোনো বিপদ ঘটিয়েছে। বিষ্ণুর বাবা রামপ্রতাপ গ্যারেজ থেকে কালিমাকা হাতে দৌড়ে এলেন। মা সতী দেবী ভয়ে কাঁপছিলেন, কিন্তু যখন দেখলেন স্বয়ং সেনা অফিসার গাড়ি থেকে নেমে রামপ্রতাপকে স্যালুট ঠুকলেন, তখন সবাই স্তম্ভিত হয়ে গেল। কর্নেল বিক্রম সিং রামপ্রতাপের হাত ধরে বললেন, ভাই সাহেব, আপনি এই মরুভূমির মাঝে এক কোহিনূর তৈরি করেছেন। আপনার ছেলে আজ যা করেছে তা দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকা উচিত। 100 কোটি টাকার ট্যাঙ্ক আজ ওর হাতের ছোঁয়ায় প্রাণ ফিরে পেয়েছে। রামপ্রতাপ বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে গেলেন। তার চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। তিনি ভাবতেও পারেননি তার সামান্য গ্যারেজের কাজ শিখে তার ছেলে এমন অসাধ্য সাধন করবে। কর্নেল বিক্রম সিং এরপর সতী দেবীর দিকে ফিরে বললেন, মা, এই রত্নকে আপনারা অভাবের কারণে ঘরে বসিয়ে রাখবেন না। ওর ভবিষ্যৎ এখন থেকে ভারতের সেনাবাহিনীর দায়িত্বে। সেদিন বিকেলেই হেডকোয়ার্টার থেকে বড় জেনারেল নিজে হেলিকপ্টারে করে সেই গ্রামে এলেন। তিনি বিষ্ণুর মেধা দেখে মুগ্ধ হয়ে ঘোষণা করলেন, বিষ্ণুর পড়াশোনার সমস্ত খরচ সেনাবাহিনী বহন করবে। তাকে মিলিটারি স্কুলে ভর্তি করানো হবে। জেনারেল আরও বললেন, বিষ্ণু যখন বড় হবে তাকে কোনো চাকরির পরীক্ষা দিতে হবে না। সে হবে আমাদের সেনাবাহিনীর প্রধান টেকনিক্যাল কনসালটেন্ট। ওর মতন মেধাবী মানুষের এই দেশের খুব প্রয়োজন। বিষ্ণু তার বাবার গ্যারেজের সেই পুরনো নিম গাছটার দিকে তাকালো, যেখান থেকে সে ইঞ্জিনের যন্ত্রাংশ চিনেছিল। আজ তার চারপাশের রুক্ষ বালুকণাগুলো যেন হীরের মতন জল জল করছে।
গ্রামবাসী তাকে কাঁধে তুলে নিয়ে আনন্দ মিছিল করতে লাগলো। মরুভূমির সেই ধূলিকণা মাখা ছেলেটি আজ পুরো দেশের নায়ক হয়ে উঠেছে। গল্পটি শেষ হলেও বিষ্ণুর যাত্রা শুরু হলো সেই দিন থেকে। রাজস্থানের এক কোণে পড়ে থাকা সেই গ্রাম আজ সারা ভারতে পরিচিত শুধু এই ছোট্ট ছেলেটির জন্য। বিষ্ণু প্রমাণ করে দিল, মেধা কোনো বড় শহর বা দামি ল্যাবরেটরির ওপর নির্ভর করে না। মেধা থাকে মানুষের একাগ্রতায় আর সঠিক অভিজ্ঞতায়। আজ সেই মরুভূমির পথে কোনো ট্যাঙ্ক এলে সবাই বিষ্ণুর কথা স্মরণ করে, যে ছেলেটি তার ছাগল তাড়ানোর লাঠি ফেলে দিয়ে 100 কোটি টাকার ট্যাঙ্কের ভাগ্য বদলে দিয়েছিল। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তারই সঙ্গে আপনি যদি একজন ভারতীয় হয়ে থাকেন এবং নিজের দেশকে ভালোবেসে থাকেন, তাহলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে জয় হিন্দ লিখে যাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।